আজ রাতে আয়াজ সুব্রতার হলুদ বাড়িতে আয়োজন চলছে। বেশ বড়সড়ভাবেই অনুষ্ঠান হবে। মানহাস চৌধুরীর বড় ছেলে আয়াজ, তাই তিনি বেশ ধুমধামের সাথেই বড় ছেলের বিয়ের আয়োজন করেছেন। যদিও এত মানুষ নিয়ে এইভাবে অনুষ্ঠান করে হইচই করে বিয়ে মোটেও পছন্দ নয় সুব্রতার, কেননা সে বরাবরই অতিরিক্ত মানুষজন এড়িয়ে চলে। কিন্তু এখানে বড়দের সিদ্ধান্তকে সম্মান করে সে, তাই চাইলেও কিছু বলতে পারছে না। বিকেল ৩টা বাজে। উদাসীন হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে সুব্রতা। চেহারা মলিন, পরনে বাদামি রঙা 3 পিস। সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে সে। তাকিয়ে আছে বাড়ির পেছনের রাস্তাটার দিকে। কয়েকটা গাড়ি দাঁড়ানো। নাসরিন চৌধুরীর বাবার বাড়ির লোকজন এসেছেন, প্রায় ২৫-৩০ জন তো হবেই। বয়স্ক পুরুষ মহিলাদের সঙ্গে কতগুলো ইয়াং ছেলে মেয়ে। এত মানুষ দেখেই সুব্রতার চেহারার ভঙ্গি পাল্টে গেল। ইচ্ছা করছে এক দৌড়ে পালিয়ে ইউএসএতে চলে যেতে। এত মানুষজনের শোরগোল নিতে পারছে না ও। হঠাৎ কি মনে হতেই সুব্রতা তড়িঘড়ি করে রুমে এলো। আধখোলা রুমের দরজাটা আটকাতে যাবে, তখনই আয়াজের মুখোমুখি হলো। আয়াজ হাত দিয়ে দরজা আটকে চিন্তিত ভঙ্গিতে বলল, কি ব্যাপার, কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? সুব্রতা দুদিকে মাথা নেড়ে বোঝালো কিছু হয়নি। আয়াজ শান্ত গলায় জিজ্ঞেস করলো, ভেতরে আসতে পারি? কথা আছে আপনার সাথে। সুব্রতা দেরি করলো না, সঙ্গে সঙ্গেই আয়াজকে জায়গা করে দিল। আয়াজ রুমে প্রবেশ করতেই সুব্রতা দরজা আটকে নিল। আয়াজ জগ থেকে গ্লাসে পানি ঢেলে সুব্রতার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠিক নেই। আয়াজ বিছানার দিকে ইশারা করে বলল, এখানে বসে পানিটা খেয়ে নিন। সুব্রতা বসল না, তবে পানি খেলো ঠিকই। আয়াজ ততক্ষণে বিছানায় বসেছে। সুব্রতা পানির গ্লাসটা টেবিলে রেখে ফ্যান ছেড়ে এসে বসল। নিজেই বলল, বলুন কি বলবেন। আগে বলুন, আপনি ঠিক আছেন তো সুব্রতা? সুব্রতা মাথা নেড়ে বলল, ঠিক আছি আমি। আয়াজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, ঠিক নেই আপনি। প্লিজ বলুন কি হয়েছে? কোনো সমস্যা? আমায় বলুন। কোনো বিষয়ে আপনার অপছন্দ কিংবা অস্বস্তি হচ্ছে? সুব্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে ইতস্তত করে বলে উঠল, আসলে এত মানুষজনের শোরগোল আমি নিতে পারি না, অস্বস্তি হয় আমার। ভাই ভাবির রিসিপশনেও এত লোকজন ছিল না যত লোকজন আজ সকাল থেকে বাড়িতে আসছে। আজ হলুদের অনুষ্ঠানে কিভাবে যাব স্টেজে? শেষের কথাটুকু বিড়বিড় করে বললেও আয়াজ শুনতে পেল। সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরে বলল, আমারও পার্সোনালি এসব পছন্দ নয়। এত সব আয়োজন, মানুষজন, কোলাহল আমিও এড়িয়ে চলি, কিন্তু বাবার ইচ্ছে তাই। সুব্রতা মাথা নিচু করে বসে আছে। মাথার ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করেই সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আয়াজ সুব্রতার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, এই 2-3টে দিন একটু কষ্ট করে মানিয়ে নিন। আমি তো আছি সুব্রতা, আমি আপনার সাথেই থাকবো। আর অনুষ্ঠানের সময় আমিই সামলে নেব সবটা। আপনার সুবিধে অসুবিধে দেখার দায়িত্ব তো আমারই, আপনি নিশ্চিন্তে থাকুন। সুব্রতা সোজা হয়ে বসলো। আয়াজ সুব্রতার হাতটা ছেড়ে দিয়ে বলল, আপনার অস্বস্তি বেশি হলে রুম থেকে বের হবার প্রয়োজন নেই। আমি মাকে বলে রাখবো, রাতের অনুষ্ঠানের আগে কেউ আপনাকে বিরক্ত করবে না। কিছু প্রয়োজন হলে বাসার কাউকে ফোন দিলেই হবে, ঠিক আছে? সুব্রতার সোজাসুজিই বলল, বাড়িতে কত অতিথি, কেউ যদি কিছু বলে? সুব্রতার কথা শুনে আয়াজ গম্ভীর গলায় বলে উঠল, কে কি বলল না বলল তাতে আমার কিছু যায় আসে না। বিয়েতে আনন্দ করতে এসেছে, আনন্দ করতে পারলেই তো হয়েছে এদের। আমার ওয়াইফের পার্সোনাল ব্যাপারে কেউ কথা বলুক সেটা অন্তত আমার পছন্দ নয়। শুনুন, আপনার জীবনে সব কিছুর ঊর্ধ্বে আপনিই আমার সব, তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। আমি চাই না আমাদের বিয়েতে আপনার কোনো প্রকার অস্বস্তি হোক কিংবা বাজে কোনো ঘটনা ঘটুক। আমি চাই আমাদের বিয়েটা সুষ্ঠু সুন্দরভাবে হোক। প্রতিটা মুহূর্ত আপনি আপনার মতো করে স্বস্তিতে কাটান। তাই এ নিয়ে কেউ কিছু বললেও কিছু যায় আসে না আমার। শুধু একটা কথা সবসময় মনে রাখবেন, এই আয়াজ আপনাকে ভীষণ ভালোবাসে, ভীষণ।
আপনি তার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার জীবনের প্রতিটা নিঃশ্বাসের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন আপনি। আর আপনার সম্পর্কে কেউ যদি উল্টাপাল্টা কিছু বলে বিয়েতে ঝামেলা বাঁধানোর চেষ্টা করে, তাহলে তাদের উচিত জবাব কিভাবে দিতে হবে সেটাও আমি জানি। আয়াজ একটু থামলো, ফের বলল, আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার কথা। সুব্রতা চুপ করে রইল। আজ আর কথা বাড়াতে মন চাইল না। আয়াজ বলে উঠল, রুমেই থাকুন আপনি, পার্লার থেকে মেকআপ আর্টিস্ট এলে রুমে পাঠিয়ে দেব। সুব্রতা বলে উঠল, তার প্রয়োজন নেই, আমারও সব হেভি মেকআপ পছন্দ নয়, আমি নিজেই তৈরি হতে পারবো, প্রয়োজন হলে ভাবিকে ডেকে নেব। আয়াজ উঠে দাঁড়িয়ে বলল, ওকে, আমি তাহলে আসছি। আয়াজ চলে যেতে নিতেই সুব্রতা ডেকে উঠল, তানভীর। আয়াজ পেছনে ফিরে বলল, কিছু বলবেন? সুব্রতার নরম স্বরে বলে উঠল, আপনি যেন কি বলতে এসেছিলেন, বললেন না যে? আয়াজ মুচকি হাসল। এই প্রথম মেয়েটা ওর সাথে কথা বলতে বিরক্তি দেখালো না, এতক্ষণ চুপচাপ ওর কথাগুলো শুনল। তার বিপরীতে একবারও বিরক্তিকর চাহনিতে দেখল না, উল্টো গলার স্বর, চোখের দৃষ্টি সব আজ শীতল। আয়াজ দুপা এগিয়ে এসে বলল, বিয়ে নিয়ে আপনার সুবিধে অসুবিধের কথাই জানতে এসেছিলাম, শুধু এইটুকুই? সুব্রতার প্রশ্নে আয়াজ দুষ্টু হেসে বলল, আরও কিছু শুনতে চান বুঝি? আরও কিছুক্ষণ সময় কাটাতে চান আমার সাথে? আয়াজের কথার ধরনে সুব্রতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আমি মোটেও তা বলিনি তানভীর, আপনি জানতো। আয়াজ হেসে উঠল, দরজা খুলে বেরিয়ে গেল রুম থেকে। সুব্রতার এগিয়ে এসে দরজা আটকে বসে পড়ল বিছানায়। আয়াজের বলা কথাগুলোই বারবার ওর মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। নিচতলায় আসতেই আয়াজের সঙ্গে ওর নানুবাড়ির সবার দেখা হয়। ওর সব কাজিনরা ভীষণ এক্সাইটেড সুব্রতার সাথে দেখা করার জন্য। আয়াজের কয়েকজন মামি আর মামাতো খালাতো ভাই বোনেরা মিলে সুব্রতার রুমে যেতে চাইলে আয়াজ বলে, সুব্রতা একটু ব্যস্ত আছে, অনুষ্ঠানের সময় স্টেজেই সুব্রতার সাথে দেখা করে নেবেন। বলেই আয়াজ বেরিয়ে গেল। যাওয়ার আগে অবশ্য ওকে নিয়ে মামি খালাদের কানাঘুষাও শুনতে পেল। ওর মেজো খালাতো নাসরিন চৌধুরীকে গিয়ে বলেই ফেললেন, আপা, তোমার ছেলে দেখছি এখনই বউকে রুমের সবার থেকে আলাদা করে রেখেছে। আমরা তো আয়াজের বিয়েতে এসেছি বউকে দেখার জন্যই। তোমরা সবাই আয়াজের জন্য কেমন মেয়ে পছন্দ করেছো সেটাই দেখতে পারলাম না। নাসরিন চৌধুরীর বড় ভাইয়ের বউয়েরও একই কথা। বউকে লুকিয়ে রাখলে তোমরা নিজেরাই ঘরোয়াভাবে ছেলের বিয়ে দিতে পারতে, এত বড় করে আয়োজন করার কি দরকার ছিল? কথাগুলো আদিলও শুনতে পেয়েছে, তবে বড়দের মুখে মুখে তর্ক করার মতো অভদ্র নয় সে, তাই চুপচাপ আয়াজের পিছু পিছু বেরিয়ে গেল। নাসরিন চৌধুরী কথাগুলোর জবাবে কিছু না বলে এড়িয়ে গেলেন। ভদ্রতার খাতিরে সম্মান রক্ষার্থে এদের সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু এনারাও যে এমন ধরনের আজেবাজে মন্তব্য শুরু করে দেবেন সেটা ভাবতেও পারেনি তিনি। আদিল বাগানে এসে আয়াজকে সবটা বলতেই আয়াজ বলল, আমিও শুনেছি, ছাড়ো সব, এদের মতো টক্সিক রিলেটিভ সবারই কম বেশি থাকে, যাদের কাজই হচ্ছে কিভাবে এটা সেটা বলে ঝামেলা বাঁধাবে। আমি এদের কথা কানে নেই না, আমার কাছে সুব্রতা আগে, ভালোবাসি ওকে আমি, তাই কারো কথায় কিছু যায় আসে না। আমায় নিয়ে যা বলার বলুক, কিন্তু ওর সম্পর্কে একটা বাজে কথা বললে তা আমি সহ্য করব না। এদিকটা দেখছি আমি, তুই ভেতরে যা, খেয়াল রাখিস সুব্রতার রুমের দিকে যেন কেউ না যায়, উনি বেশি মানুষের মধ্যে কমফোর্ট ফিল করে না, তাই সেদিকে খেয়াল রাখিস। আদিল বলে ওঠে, তোমার বিয়ে তুমি দেখাশোনা করবে এসবের? বাবা দেখলে কিন্তু। আয়াজ বিরক্তিকর স্বরে বলে উঠল, তুই যা তো, বাবাকে আমি ম্যানেজ করে নেব, ওইসব মহিলাদের ভিড়ে বাড়ির মধ্যে ভালো লাগে না। আদিল চুপচাপ ভেতরে চলে গেল। ড্রয়িং রুম জুড়ে ওর কাজিনরা গিজগিজ করছে, তবে এদের সাথে তেমন একটা ক্লোজ না আদিল, তাইও তাদের দেখেও না দেখার ভান করে ব্যস্ত ভঙ্গিতে দোতলায় চলে গেল। সন্ধ্যার দিকে নাসরিন চৌধুরী সব কিছু নিয়ে এলেন, সঙ্গে আলিনা আর ইরাও এলো। নাসরিন চৌধুরী শাড়ি আর হলুদের জন্য আনিয়ে রাখা কাঁচা ফুলের গয়নাগুলো বিছানায় রেখে বলল, আমি তো পার্লার থেকে একজন মেয়েকে আসতে বলেছিলাম, আয়াজ মানা করে দিল, তোমার নাকি ওসব মেকআপ পছন্দ নয়। তিনি সুব্রতার কাছে এগিয়ে এসে মুচকি হেসে বললেন, অবশ্য মেকআপের প্রয়োজনও নেই, আমাদের শুভ্রা মাশাল্লাহ এমনিতেই সুন্দর, কারণ নজর না লাগুক। সুব্রতা মুচকি হাসল। নাসরিন চৌধুরী বলে উঠলেন, যাও আলিনা, তৈরি হয়ে নাও তোমরা, আমি যাচ্ছি, অনেক কাজ বাকি। আলিনা মাথা নাড়ালো। নাসরিন চৌধুরী চলে যেতেই সুব্রতার শাড়ি হাতে নিয়ে বলে উঠল, আমি শাড়ি পরে নিতে পারবো, তোমরা যাও ভাবি, তৈরি হয়ে নাও। আলিনা প্রশ্ন করে ওঠে, ননদিনী শাড়ি পরতে পারবে তো? কেন, এটা কি এমন কঠিন কাজ? পরেছো এর আগে, পারবে তো শিওর? এবারে সুব্রতা ভাবতে লাগলো, এর আগে শাড়ি পরা হয়নি কখনো ওর, তাই শাড়ি পরতে জানে না সে। শাড়ির দিকে চেয়ে অসহায় দৃষ্টিতে তাকালো সে আলিনার দিকে।
আলিনা মুচকি হেসে বলল, আহা চিন্তা করো না তো, আমি পরিয়ে দেব শাড়ি, সাজেও দেব সুন্দর করে। সুব্রতা ইরার উদ্দেশ্যে বলে উঠল, তুমি রুমে গিয়ে তৈরি হয়ে নাও ইরা, শুধু শুধু কষ্ট করতে হবে না, ভাবি আর আমি পারবো। ইরা মাথা নেড়ে চলে গেল তৈরি হতে। আলিনা শাড়ি পরিয়ে সুব্রতাকে হালকা মেকআপ আর গয়নাগুলো পরিয়ে দিয়ে বলল, তুমি এখানেই থাকো কেমন, আমি তৈরি হয়ে তোমাকে নিতে আসব। সুব্রতা মাথা নাড়ালো। আলিনা বেরিয়ে যেতেই সুব্রতা ফোন নিয়ে বসলো। ওর বান্ধবী যারাকে ভিডিও কল দিয়ে অপেক্ষা করতে লাগলো। যারা রিসিভ করেই বলে উঠল, বাহ সুব্রতা, তোকে তো ভীষণ সুন্দর লাগছে, একেবারে গুলুমুলু একটা পুতুল। সুব্রতা হাসলো কেবল। যারা ফের বলে উঠল, আমি তো বলেছিলাম ছবি তুলে পাঠাতে, তুই তো একেবারে ভিডিও কলই দিয়েছিস, এখন তো ইচ্ছা করছে এক ছুটে বাংলাদেশে গিয়ে তোর বিয়ে অ্যাটেন্ড করি, তোকে তো বলেছিলাম আসতে, তুই তো এলি না। যারা মজা করে বলে উঠল, একই বাড়িতে তো আছিস, তোর হবু বর দেখেছে তোকে এই সাজে? না, উনি কোথায় থেকে দেখবে, আমি তো আমার রুমে, দেখলে তো আজ চোখই সরাতে পারবে না। সুব্রতা কিছু বলবে তার মাঝেই রুমের দরজায় কেউ কড়া নাড়তে লাগলো। সুব্রতা দ্রুত ফোন রেখে উঠে দাঁড়ালো। দরজা খুলে দিতেই দেখলো আলিনা এসেছে, হাতে চায়ের কাপ নিয়ে। সুব্রতা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এত দ্রুত তৈরি হয়ে চাও বানিয়ে আনলে কি করে? শাড়ি পরিনি তো আমি, জামা পরে তৈরি হতে আর কতক্ষণ বলো? তৈরি হয়েই মনে পড়লো আমার আদরের ননদিনীর তো আজ চা খাওয়া হয়নি, তাই বানিয়ে নিয়ে এলাম। সুব্রতার সঙ্গে সঙ্গে চায়ের কাপটা হাতে নিয়ে বলল, থ্যাঙ্কস ভাবি, এটার আসলেই ভীষণ দরকার ছিল। আলিনা নিজের কাপটা নিয়ে বসলো। এর মাঝেই ফারহানা চৌধুরী রুমে এলেন। সুব্রতাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আমার মেয়েটাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, দোয়া করি বিয়ের পর যেন দুজনে একসাথে ভালো থাকতে পারিস। সুব্রতা মায়ের বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। মা মেয়ের টুকটাক কথা বলার মাঝে সাদাবও এলো বোনের সাথে কথা বলতে। ফারহানা চৌধুরী আর আলিনা দুজনেই বেরিয়ে গেলেন। সাদাব বসলো সুব্রতার সাথে। আয়াজ আর এ বাড়ির মানুষদের ব্যাপারে নানান কথা বলতে লাগলো। আজ যেন কথাই শেষ হচ্ছে না ভাই বোনের। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা ওদের, ছোট বোনটার বিয়ে হয়ে যাচ্ছে, তাতে যেমন আনন্দ লাগছে তেমন কষ্টও হচ্ছে। আয়াজ নিজের রুমে তৈরি হয়ে নিল। বের হবার আগেই হুড়োহুড়ি করে ওর মামাতো খালাতো ভাইয়েরা রুমে এসে আয়াজকে টানতে টানতে নিয়ে গেল। আয়াজকে বাগানে স্টেজে নিয়ে যেতেই সবাই সুব্রতাকেও ডেকে আনতে বলল। হলুদে আসা সকল অতিথিরা বাগানে, এমনকি আলিনা ফারহানা চৌধুরী ওদেরকেও বাগানে দেখে আয়াজ ভ্রু কুঁচকালো। ব্যাপারটা কি, সবাই যদি বাগানে থাকে তাহলে সুব্রতা কি বাড়িতে একা? ওকে আনতে না গিয়ে এরা এখানে কি করছে? আয়াজ উঠে দাঁড়িয়ে আদিলকে খুঁজতে লাগলো। এদিকে ইরা, মীরা, আদিল আর ওর কিছু ফ্রেন্ডরা মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছে। ইফরার ওর পরিবারের সাথে মাত্রই এসেছিল। আদিলকে ফের মীরার সাথে একসাথে বসে কথা বলতে দেখে ও সঙ্গে সঙ্গেই দৃষ্টি সরিয়ে নিল। মায়ের সাথে চলে গেল নাসরিন চৌধুরী ওনাদের কাছে। আয়াজ স্টেজ থেকে নেমে আদিলের কাছে এগিয়ে এসে বলল, সুব্রতা কোথায়? ওনার কাছে বাড়ির কেউ নেই কেন? তুই একটু গিয়ে দেখ তো, ইরা আর মীরা ওদের সাথে নিয়ে যা, সুব্রতাকে নিয়ে আয়। আদিল সঙ্গে সঙ্গেই উঠে বাড়ির দিকে গেল। ওর পিছু পিছু মীরাও উঠে গেল। আয়াজের মেজাজ চড়ে আছে। কি অদ্ভুত মানুষজন এরা। অনুষ্ঠান শুরু হবে একটু পরে, অথচ এরা কেউই সুব্রতাকে আনতে না গিয়ে এখানে বসে আছে। আদিলরা বাড়িতে আসতেই সুব্রতা আর সাদাবকে কথা বলতে দেখলো। আদিলকে দরজার সামনে দেখেই সাদাব বলে উঠল, যেতে হবে তাই তো? আসছি আমরা, তোমরা যাও, সুব্রতাকে নিয়েই আসছি। আদিল বলে উঠল, সুব্রতা আপুর জন্য ভাইয়া চিন্তা করছে, ভেবেছে বাড়িতে একা আছে উনি, তাই পাঠিয়েছে নিয়ে যেতে। আচ্ছা তোমরা এগোও, আমি আসছি। আদিলরা বেরিয়ে যায়। সাদাব সুব্রতাকে বলে, চল এবার তো যেতে হবে। সুব্রতা মাথা নেড়ে উঠে দাঁড়ালো। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে বেরোলো। সাদাব বোনের হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। পুরো বাড়ি খালি, সবাই বাগানে হইচই করছে। উচ্চ শব্দে গানের আওয়াজ ভেসে আসছে। দোতলা থেকে নামার সময় হঠাৎই কেউ পেছন থেকে সজোরে আঘাত করলো সাদাবের মাথায়। আচমকা আঘাতে টাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে সিঁড়ির রেলিংয়ের উপর গিয়ে পড়ল সাদাব। সুব্রতা ভাইয়া বলে চিৎকার করে উঠতেই ওর মুখ চেপে ধরলো সেই ব্যক্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।